আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিপিএল নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং সেই সাথে বাংলাদেশ জাতীয় দলের যে পরবর্তী অ্যাসাইনমেন্ট সেটা নিয়েও আলোচনা হচ্ছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ 2 ম্যাচের টেস্ট সিরিজ এবং তারপর 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে। বাংলাদেশ এ দল যাচ্ছে রাইজিং এশিয়া কাপ খেলার জন্য, তার আগে বাংলাদেশ 6-7 সদস্যের একটা দল পাঠিয়ে দিয়েছে হংকং সিক্সেসে খেলার জন্য। সো প্রচুর খেলা চলছে চারিপাশে এবং বাংলাদেশের এই মুহূর্তে খুব চর্চিত একটা টপিক হচ্ছে বাংলাদেশের ব্যাটিংয়ের ভঙ্গুর অবস্থা। সেটা নারী ক্রিকেট হোক, সেটা যুব দলের ক্রিকেট হোক। আন্ডার-19 বাংলাদেশ দল তারা আবার আফগানিস্তান আন্ডার-19 সঙ্গে খেলছে এবং সেখানে তারা দ্বিতীয় ম্যাচে চরমভাবে ব্যাটিংয়ের ভরাডুবিতে ম্যাচ হেরে গেছে। সো বাংলাদেশের ব্যাটিংয়ের যেই সমস্যাটা, এই সমস্যাটাই কিন্তু এই মুহূর্তে খুব চর্চিত একটা খবর এবং সেই সমস্যার সমাধান কিভাবে খুঁজতে হবে, অনেক ধরনের আলাপ আলোচনা সেটা নিয়ে হচ্ছে। এবং শুরুতেই যখন একটা ব্যাপার নিয়ে আলোচনা হয় এবং একটা ব্যর্থ প্রজেক্ট যখন হয়, এই ব্যর্থতার পেছনের কারণ খুঁজতে যেয়ে দেখা যায় যে যারা কোচ রয়েছেন, যারা টিম ম্যানেজমেন্টের পার্ট রয়েছেন, তাদের উপরে অনেকটুকু দোষ তুলে যায়। অবভিয়াসলি প্লেয়াররা সেই দোষে দোষী আছেন, বাট টিম ম্যানেজমেন্ট প্লেয়ার তাদেরকেই মোস্ট লাইকলি মুভ করানো হয়, ইস্তফা দেওয়ানো হয়, নতুন কেউ আসেন নতুন কোনো প্ল্যান নিয়ে, কোনো আইডিয়া নিয়ে। এই খারাপ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় আমরা খুঁজতে থাকি কনস্ট্যান্টলি। এই মুহূর্তে তোপের মুখে যিনি পড়েছেন তিনি হচ্ছেন কোচ সালাউদ্দিন, যিনি অ্যাসিস্ট্যান্ট হেড কোচের দায়িত্বে ছিলেন ফিল সিমন্সের সঙ্গে বাংলাদেশের যে জাতীয় দলের, এবং এখনও রয়েছেন। তবে আয়ারল্যান্ড সিরিজ শেষের পর তিনি আর এই চাকরিতে থাকতে চান না। তিনি তার পদত্যাগপত্র দিয়ে ফেলেছেন নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সেই বিষয়টা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এবং সেই ব্যাপারটার পাশাপাশি এও নাকি শুনছি যে তিনি আর এনজয় করছেন না। কারণ হিসেবে তিনি বলেছেন যে তিনি কাজটা এনজয় করছেন না এবং সে কারণে তিনি ছেড়ে দিতে চান কাজ। বিসিবি এখনও ফর্মালি সেই পদত্যাগপত্রটা তারা অ্যাকসেপ্ট করেনি, বা তারা কিন্তু এখনো হয়তো চাইছে বা চেষ্টা করছে সালাউদ্দিনকে পরবর্তী সময়ে যেন রাখা যায়। কারণ বিসিবির এন্ড থেকে ব্যাপারটা এমন ছিল না, সালাউদ্দিন বেসিক্যালি পদত্যাগ করতে চাইছেন। তো কারণ যদি তিনি এটা বলতেন যে দলের একটা ব্যর্থ সময় যাচ্ছে এবং সেখানে তিনি কন্ট্রিবিউট করতে পারছেন না আপাতত মুহূর্তে, সে কারণেই সেই দায় মেনে নিয়ে তিনি যাচ্ছেন বা তিনি পদত্যাগ করছেন, সে ব্যাপারটা হলেও কিন্তু একটা লজিক থাকতো যে হ্যাঁ ঠিক আছে, ইটস আ ফেয়ার কল, যে এই মুহূর্তে তার মনে হচ্ছে যে তিনি আসলে টিমটাকে ইমপ্রুভ করতে পারছেন না। কিন্তু তিনি এরকম কোনো কারণে চলে যাননি। তিনি কারণ হিসেবে দেখিয়েছেন যে তিনি আর এনজয় করছেন না কাজটা করতে। সো এইটা এক একজন এক একভাবে আসলে নিতে পারে, বাট এই মুহূর্তে ব্যাপার সেটা না। ব্যাপার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে একটা ব্যাটিং কোচ নিয়োগ তারা দেবে এবং জাতীয় দলের জন্য সে ব্যাটিং কোচ নিয়োগ দেবে। আমরা কানাঘুষা শুনছিলাম বাইরে থেকে কোচ আনার বিষয়ে, ব্র্যাড হজকে নাকি অ্যাপ্রোচ করা হচ্ছিল এবং এছাড়া আর কে হতে পারেন সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। দেশিদের মধ্যে শুনছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদকে নাকি বিসিবি প্রাথমিকভাবে চিন্তা করেছিল যে তাকে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিবে সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের। তবে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ তো অসুস্থতার জন্য এই মুহূর্তে তিনি ফিট নন। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক সেই বিষয়টা আমরা চাই, বাট বাংলাদেশ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সিদ্ধান্তটা 2 দিন আগেই এসছে, অর্থাৎ একদিন পরে এসে আসলে ভিডিওটা বানাচ্ছি বা কথা বলছি। মোহাম্মদ আশরাফুলকে তারা সিলেক্ট করেছে ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশের জন্য এবং শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজটা দিয়েই তার চুক্তিটা তারা রাখতে চাইছে, বা শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজ দিয়ে তারা দেখতে চাইছে যে আশরাফুল আসলে কি করতে পারেন এই দলের মধ্যে। এই সিলেকশনটার পরও কিন্তু প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে যে আমরা দেশি কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারে আগে খুব আগ্রহী ছিলাম, বা সাধারণ জনগণ, মানুষ, ক্রিকেট ফ্যান্স তারা সবাই চাচ্ছিলেন যে আমরা দেশি কোচদেরকে কেন সুযোগ দেই না, বিদেশিরা তো পাচ্ছেন না, ফ্লপ করছেন। দেশি কোচ আনা হলো, তিনি শেষ পর্যন্ত এখন তোপের মুখে পড়েছেন, তাকে এখন আমরা চাইছি না। সো আরও একজন দেশি কোচকে যে আমরা নিয়োগ দিলাম সেটা কতটুকু পজিটিভলি মানুষজন গ্রহণ করছে সেটা এখনো কিন্তু বোঝা যাচ্ছে না। তবে যেহেতু তিনি এখনো কাজটা শুরু করেননি, কাজ শুরু করলে হয়তো বেসড অন রেজাল্টস, বেসড অন পারফরমেন্স চেঞ্জ, আমরা হয়তো পরবর্তীতে একটা ধারণা পেয়ে যাব যে আশরাফুল আসাতে বাংলাদেশ মেন্স ন্যাশনাল টিমের ব্যাটিংয়ে কোনো ধরনের কোনো পরিবর্তন হয়েছে কিনা, ফর গুড অর ফর ব্যাড। এখন আশরাফুলকে এই ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বেশ কয়েকদিন আগে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল মিডিয়ার কাছ থেকে যে বাংলাদেশের ব্যাটিংটার কি সমস্যা, এশিয়া কাপে যখন তারা খারাপ করলো, আফগানিস্তানের সঙ্গে যখন ওডিআই সিরিজটা হেরে গেল, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যখন টি-20 সিরিজটা হোয়াইট ওয়াশ হলো, আশরাফুল তখন বলছিলেন যে আসলে জুলিয়ান উড যে এসেছিলেন হার্ড হিটিং কোচ, তিনি বাংলাদেশ দলের সঙ্গে একটা ক্যাম্পে কাজ করেছেন 3 সপ্তাহের মতো এবং তারপর বাংলাদেশ গিয়েছিল এশিয়া কাপে। সো আশরাফুলের ভাষ্য মতে জুলিয়ান উডের সঙ্গে কাজ করার পর নাকি ব্যাটারদের অবস্থা আরও খারাপ নাকি হয়ে গেছে মেন্টাল জায়গা থেকে। আমার মনে হয় তাদেরকে একটা জিনিস ধরিয়ে দেওয়া হয়েছিল বা শেখানো হয়েছিল, ওই ব্যাপারটাই তারা ভাবছেন যে ইমপ্লিমেন্ট করতে পারলে সফল হবেন, এছাড়া হবেন না। সো আলটিমেটলি ওই যে গেম আন্ডারস্ট্যান্ডিং বা গেম সেন্স বিল্ড করার জায়গা তো আর জুলিয়ান উড কাজ করেননি। তিনি হার্ড হিটিংটা কত বেটার করা যেতে পারে, এফিসিয়েন্সিটা কীভাবে বাড়ানো যেতে পারে সেগুলো নিয়ে কাজ করেছিলেন। সো ওই জায়গা থেকে আমি জানি না আসলে উডকে কতটুকু সরাসরি দায়ী করা যায়, বাট অবভিয়াসলি নতুন একজন কোচের নতুন কিছু আইডিয়াস নিয়ে ব্যাটাররা যখন
ভালোর জায়গায় উল্টো খারাপ করে ফেলছেন, তাদের বেসিকটাও যখন নড়বড়ে হয়ে যাচ্ছে এই ধরনের হার্ড হিটিং প্ল্যানিং বা হার্ড হিটিং ড্রিলসগুলো করার ফলে, এমনও হতে পারে মেবি এই কাজটা অন্যান্য দলের সঙ্গে ভালো কাজ করলে হয়তো বাংলাদেশের জন্য বোধহয় সেটা এখনো প্রযোজ্য না। বাংলাদেশের জন্য বোধহয় এখনো পর্যন্ত ওই বেসিক জায়গাটাতেই থাকাটা ইম্পর্টেন্ট, বিকজ ক্রিকেট যতটা না ফিজিক্যাল গেম, তার চেয়েও বেশি মেন্টাল গেম, গেম আন্ডারস্ট্যান্ডিং, গেম অ্যাওয়ারনেস, স্ট্রিট স্মার্টনেস, ইন্টেলিজেন্স, এগুলোর কিন্তু একটা বিশাল বড় ভ্যালু এই ক্রিকেট গেমটার মধ্যে আছে। সো মগজ দিয়ে আপনাকে যখন একটা কিছু খেলতে হয় সেই জায়গাটাই কিন্তু ওটাই ম্যাটার করে যে আপনি কতটুকু ইন্টেলিজেন্টলি একটা সিচুয়েশন হ্যান্ডেল করছেন। সো আপনি যদি কোনো প্ল্যান নিয়ে না নামেন, আপনি যদি শুধু মারতে যান বা গতরের জোর দেখাতে চান, তাহলে কিন্তু কাজে দিবে না কোনোভাবেই। সো ব্যাপারটা বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রে বোধহয় এরকমই কিছু একটা হচ্ছে যে তারা টু মাচ ইনক্লাইন্ড টু হিটিং বিগ শটস, এরকম একটা জায়গায় চলে গেছেন, এবং ওই বিগ শট খেলার ক্ষেত্রে নিজেদের ফেভারিট জোনে কোন জায়গাটায় বিগ শটটা খেলবেন সেগুলো হয়তো তারা খুব প্র্যাকটিস করেন, প্রিপারেশন নেন। তবে খেলার পরিস্থিতিতে আসলে প্র্যাকটিস নেটে আপনি যতই 4 ছক্কা হাঁকান না কেন, খেলার পরিস্থিতিতে কিন্তু অনেক সময় ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। নিজের যেই সাবলীল খেলাটা সেটা অনেক সময় কার্ভ ডাউন করতে হয়, এবং পরিস্থিতি অনুযায়ী আপনার অ্যাডজাস্টমেন্টগুলো করে নিতে হয় মাঠের ভেতরে। সো ওই সিচুয়েশনগুলোর কথা যদি চিন্তা করি, মানে ট্যাকটিক্সের কথা যদি আমরা চিন্তা করি ওভারঅল, সেই জায়গায় কিন্তু ব্যাটারদের একটা বিশাল বড় ব্যর্থতা আমরা দেখেছি। অনেক সময় আমরা বলছিলাম যে ব্যাটাররা রেসপন্সিবলি ব্যাটিং করতে পারছেন না। এই কথাটা কেন আসছে? ইটস মোর লাইক দেখে মনে হচ্ছে ব্যাটাররা যাচ্ছেন, বড় শট খেলতে যাচ্ছেন, ফেল করছেন, আউট হয়ে যাচ্ছেন। সো এই ব্যাপারটা অনেকটা মেন্টাল একটা জিনিস, অনেকটা ট্যাকটিক্যাল একটা জিনিসও। সো ওই বিষয়গুলো নিয়ে আশরাফুল কাজ করতে চান। তিনি কিন্তু যখন তাকে ঘোষণা করা হলো যে তিনি বাংলাদেশের ব্যাটিং কোচ হবেন, তিনি ওই ব্যাপারটা মেনশন করেছেন, যেটা আমার পার্টিকুলারলি ভালো লেগেছে। আমি জানি না, আপনারা হয়তো কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ব্যাপারটা, যখন আশরাফুল বললেন যে তিনি শুধুমাত্র টেকনিক্যাল অ্যাসপেক্টস নয়, খুব বেশি টেকনিক্যাল অ্যাসপেক্টস নিয়ে কাজ করার তেমন কিছুই নেই, মোটা দাগে ছোট ছোট ডিটেলসগুলো নিয়ে আসলে কাজ করতে হয়। যখন একটা সিনিয়র মেন্স ন্যাশনাল টিম একজন প্লেয়ার চলে আসেন, তাকে তো আর বেসিক শেখানো হবে না। সো ফাইনার ডিটেলস নিয়ে ডেফিনেটলি কাজ করা হবে, মেন্টাল অ্যাসপেক্টসগুলো নিয়ে, ট্যাকটিক্যাল অ্যাসপেক্টসগুলো নিয়ে ডেফিনেটলি কাজ করানো হবে। সো আশরাফুল যখন এই সিনে আসলেন অ্যাজ এ ব্যাটিং কোচ, তিনি আসলে কি দিতে পারেন সেই প্রশ্নটা যদি আমাকে করেন, আমার কাছে মনে হয় অনেক কিছুই তিনি দিতে পারেন এই ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। আপনি ইমাজিন করে দেখেন, বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাসটা পেয়েছে, তারপর বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে সাফল্যগুলো ছিল শুরুর দিককার, সেই সময়টায় কিন্তু এই মোহাম্মদ আশরাফুলের নামটাই প্রায় প্রত্যেকটা সাফল্যের সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ফর এক্সাম্পল 2001-এ যখন আশরাফুল সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি পেয়েছিলেন শ্রীলঙ্কার এগেনস্টে, যেখানে মুত্তিয়া, মুরলীধরন, ভাসরা বল করছিলেন, যেখানে মুরালির বল ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট ব্যাটাররা খেলতে স্ট্রাগল করেন, সেখানে 17 বছর বয়সের আশরাফুল তিনি সেঞ্চুরি পেয়েছেন। তাকে তো কেউ ট্যাকটিক্যাল অ্যাসপেক্ট শিখিয়ে দেননি বা টেকনিক্যালিটি শিখিয়ে দেননি যে মুরালিকে কিভাবে খেলতে হবে। আমরাই বা কতটুকু জানতাম মুরালিকে কিভাবে খেলতে হবে? বাট তিনি মাঠে তার প্রেজেন্স অফ মাইন্ড, তার যে স্কিল সেটের উপর ভরসা, এবং সেই সাথে একজন বোলারকে কুইকলি রিড করে সেই অনুযায়ী কিভাবে খেলতে হবে, এত কঠিন কঠিন বোলার তাদেরকে কিভাবে ফেস করতে হবে, সেটা তিনি নিজে আবিষ্কার করেছেন বলা যেতে পারে। সো ওই সেন্সে আমার কাছে মনে হয় যে মোহাম্মদ আশরাফুল যখন তাকে একটা ক্লিন স্লেট দেওয়া হচ্ছে, নিজের মতো স্বাধীনভাবে চিন্তা করে সেটা ইমপ্লিমেন্ট করার সুযোগ দেওয়া হবে, এই মেন্টালিটিটা তিনি যদি আমাদের বর্তমান ব্যাটারদের উপর খানিকটা ছাপও যদি রাখতে পারেন, এই মেন্টালিটিটা তাদের মধ্যে যদি বিল্ড আপ করতে পারেন যে কিভাবে একটা ব্যাটার তার সেরাটা দিতে পারবে ম্যাচের কনটেক্সট অনুযায়ী, তাহলেও অনেক অনেক দূর আমরা এগিয়ে যাবো। আমার কাছে অন্তত তাই মনে হয়। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ যখন 2007-এ টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে গেল, সেই ম্যাচটা যখন জিতলো, সেখানেও আশরাফুল কুইকেস্ট একটা 50 মেরে দিলেন, এবং সেখানেও কিন্তু ওই টি-20 ব্যাপারটা বাংলাদেশের জন্য নতুন। তারাও মাত্র 1 বছর ধরে টি-20 খেলছে, প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আশরাফুল সেখানে সফল। আপনি 2007-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা বলেন, সেই জায়গায় সাউথ আফ্রিকাকে বাংলাদেশ হারিয়েছে, সেখানেও কিন্তু আশরাফুল সফল। আপনি টেস্ট ক্রিকেটে চিন্তা করেন, হি ওয়াজ সাপোজ টু বি দ্য ফার্স্ট ডাবল সেঞ্চুরিয়ান, 190 রান করে তিনি আউট হয়েছিলেন আনফর্চুনেটলি। বাট ওই মমিনুল 200 করার আগ পর্যন্ত বা মুশফিক 200 করার আগ পর্যন্ত সেটাই কিন্তু হাইয়েস্ট স্কোর ছিল। ওই একই ম্যাচেই মুশফিক যদিও করেছিলেন ডাবল সেঞ্চুরিটা, বাট আশরাফুলস 190 ওয়াজ দেয়ার। সো টেস্ট ক্রিকেটে তারও আগে তিনি আবার ইন্ডিয়ার সঙ্গে একটা 150+ ইনিংস খেলেছেন। তার একাধিক ভালো নকস আপনি ওয়ানডে ক্রিকেট, টেস্ট ক্রিকেট, টি-20 ক্রিকেটে বলতে পারবেন, যেটা অবিস্মরণীয় ছিল। অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ 2005 ন্যাটওয়েস্ট ট্রফি, ইমাজিন করেন কি ঘটেছিল সেই জায়গায়, অবিশ্বাস্য একটা ঘটনা, কেউ ইমাজিন করতে পারেনি। ওয়ান অফ দ্য বিগেস্ট আপসেটস ইন ক্রিকেট হিস্ট্রি বলা যায় সেই ম্যাচটা কার্ডিফে, যেখানে আশরাফুল 100 রান করেছিলেন, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ওডিআইতে প্রথমবারের মতো। সো এই ঘটনাগুলোর পেছনে কিন্তু ঘুরে ফিরে নাম পাবেন একটা, মানে এই পার্সনটার নাম আশরাফুল, এবং তাকে নিশ্চয়ই বাংলাদেশ তৈরি করে নিয়ে যে ওখানে রাখেনি, তিনি নিজে নিজে ওয়ার্ল্ডের বেস্ট বোলারদের এগেনস্টে কিভাবে কি করতে হয় মাঠের মধ্যে থেকে করে দেখিয়ে এসেছেন।
সুতরাং তার কোচিং ক্রেডেনশিয়ালস কি, তিনি কত বছর ধরে কোচিং করছেন, কোন কোন লেভেলের কোচিং করিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা খুব বেশি আলোচনা না করে আশরাফুল অ্যাজ আ ব্যাটার, অ্যাজ অ্যান ইনোভেটার, অ্যাজ আ ম্যান যিনি প্রেশারের মধ্যে একা দাঁড়িয়েছিলেন এবং তিনি একা একাই ব্যাপারগুলোকে সর্ট আউট করে নিয়েছেন মাঠের ভেতরে থেকে ইনিংস খেলার মাধ্যমেই এবং বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন। তো ওই জায়গার মধ্যে যার এতটা ভালো প্রেজেন্স অফ মাইন্ড, এতটা ভালো তুখোর শার্প ক্রিকেটিং ব্রেন, তাকে যখন নিয়ে আসা হচ্ছে ব্যাটিং কোচ হিসেবে, আমার কাছে মনে হয় যে আর কিছু না হোক তিনি যদি এই অ্যাসপেক্টগুলো ব্যাটারদের মধ্যে ঢোকাতে পারেন, তাদের ব্যাটিংয়ের ধরন দেখে তাদেরকে একটা উপায় বাতলে দিতে পারেন যে ম্যাচের পরিস্থিতিতে কিভাবে আসলে ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়, তাহলেও কিন্তু অনেক আমার মনে হয় ইমপ্রুভমেন্ট বাংলাদেশের ব্যাটিংয়ে আমরা দেখতে পারবো। কারণ এই ব্যাটাররা কিন্তু স্ট্রোক খেলতে পারেন, এই ব্যাটারদের নিশ্চয়ই পজিটিভ অনেক কিছুই বলার আছে তাদেরকে নিয়ে, বাট আমরা সেই ব্যাপারগুলোকে ঠিকমতো ট্যাপ করতে পারছি না। এবং আশরাফুলের হাত ধরে বাংলাদেশে যদি কিছুটা হলেও উন্নতি হয়, আমার কাছে মনে হয় যে এটা একটা পজিটিভ দিক হবে। সো ওই দিক থেকে আশরাফুল যদিও লেভেল 3 কোচিং করিয়েছেন, যদিও রংপুর রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তিনি গ্লোবাল সুপার লিগে অলরেডি 2বার পার্টিসিপেট করে এসেছেন অ্যাজ কোচ, তিনি এনসিএল এ হেড কোচের দায়িত্ব পালন করেছেন বরিশাল বিভাগের হয়ে, তিনি ডিপিএল এ কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। সো আশরাফুল এই 3-4 বছরের মধ্যে কিন্তু কোচিংয়ের ভেতরেই আছেন, বিভিন্ন একাডেমিতে কিন্তু আশরাফুল সেখানে গিয়ে তার কোচিংয়ের যেই স্কিলগুলো রয়েছে সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করছেন। সো তাকে নিয়ে আমি অন্তত খুব একটা দুশ্চিন্তায় নেই, বা একটা খারাপ সিলেকশন হচ্ছে আশরাফুল ব্যাপারটা এরকম নয়। এখন প্রত্যেকটা ক্রিকেটারেরই তো নেগেটিভ লাইফ আছে, যেমন ওই কি ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে আশরাফুলকে নিয়ে অনেক প্রশ্ন হয়, তিনি যে ব্যানে পড়েছিলেন, 5 বছর ক্রিকেট খেলতে পারেননি। এই বিষয়গুলোকে যদি আপনারা টেনে আনেন, সেটা হচ্ছে অফ ক্রিকেটিং ইস্যু। তিনি যদি এখন ব্যাটিং কোচ হিসেবে আসেন, আপনি শুধুমাত্র বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সটা দেখবেন এবং দেখবেন যে তার আশাতে বা তার ইনক্লুশনে বাংলাদেশের ব্যাটিংয়ের কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। সেটা যদি হয়ে থাকে, কোন অ্যাসপেক্টে হয়েছে সেটাও আপনারা একটু জাজ করবেন এবং তারপর হয়তো রিয়েলাইজ করতে পারবো আমরা যে আশরাফুল অ্যাজ আ ব্যাটিং কোচ কতটুকু বাংলাদেশের ব্যাটিংটাকে ইমপ্রুভ করতে পারবেন, যেটা হয়তো জুলিয়ান উড কিংবা সালাউদ্দিনরাও করতে পারেননি। দেখা যাক, শেষ পর্যন্ত আয়ারল্যান্ড সিরিজটা দেখলেই বুঝতে পারবো। বাট আই এম পজিটিভ আশরাফুলের এই নিয়োগের ব্যাপারে অ্যাজ আ ব্যাটিং কোচ অফ বাংলাদেশ ন্যাশনাল মেন্স ক্রিকেট টিম। আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট করে, এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।